আজ আমরা 500 ওয়াটের একটি ইনভার্টার দিয়ে 1 টনের একটি এয়ার কন্ডিশনার এসি চালাবো। ভুলেও আপনারা বাসায় নিজে নিজে এটা করবেন না, কারণ 1 টনের এসিতে মিনিমাম 3 কিলো ওয়াটের ইনভার্টার প্রয়োজন। তবে 500 ওয়াট দিয়েও আমরা করব, বিস্তারিত দেখতে থাকুন। তার আগে এই হিথিয়াম পোর্টেবল এই মেশিনটি দিয়েই মূলত আমরা লোড দিব। এটার একটা স্পেসিফিকেশনে আসি। এটা 500 ওয়াট, অর্থাৎ আউটপুট লোড 500 ওয়াট, আর 1000 ওয়াট আওয়ার দেখতে পাচ্ছেন। ওয়াট আওয়ার হলো ব্যাটারির একক, অর্থাৎ 1000 ওয়াট আওয়ারের একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি রয়েছে এবং বাংলাদেশে অ্যাভেলেবল বা ইন্টারন্যাশনালিও বলতে পারেন। যত পোর্টেবল অথবা লিথিয়াম ব্যাটারি সেগমেন্টে যত ধরনের ব্যাটারি হয়, এটা সর্বোচ্চ 11000 লাইফ সাইকেল, অর্থাৎ 11000 ল্যাব টেস্টের রিপোর্ট অনুযায়ী 33 ইয়ার প্লাস, 33 বছর প্লাস এটার আও থাকবে। এটার স্পেসিফিকেশনে যদি আসি, স্পেসিফিকেশনে পোর্টেবলে আসলে সোলার প্যানেল খুব বেশি দেওয়া যায় না। যাদের ক্ষেত্রে রুপটপে জায়গা কম, বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন অফিসে যেখানে আসলে সোলার ইনস্টলেশন খুব বিগ অ্যামাউন্টে বা বড় পরিমাণে সোলার ইনস্টলেশন করা যায় না, সেই ক্ষেত্রে এই ধরনের পোর্টেবল পাওয়ার স্টেশন আপনারা চয়েস করতে পারেন। আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল কমানোটা বেসিক টার্গেট থাকে, তাদের জন্য হাইব্রিড সিস্টেমে যাওয়াটাই ভালো। অথবা পোর্টেবল অপশনে আসলেও 5 কিলো থেকে উপরে নিতে হবে। 5 কিলোর যে পোর্টেবলগুলো আছে সেখানে অনেক বেশি পরিমাণে সোলার লাগানো যায়। তো এটা আউটপুট 500 ওয়াট, অথচ সোলার 300 ওয়াট পর্যন্ত দিতে পারবেন। এরপরে এর চেয়ে যেটা ছোট আছে 200 ওয়াট আউটপুটে, সেখানে সোলার 200 ওয়াট দিতে পারবেন। আর এর চেয়ে আরেকটা বড় সাইজ আছে 2 কিলো ওয়াটের ব্যাটারি থাকে আর 1 কিলো বা 1000 ওয়াটের আউটপুট থাকে। এখানে ম্যাক্সিমাম 600 ওয়াটের সোলার লাগানো যায়। তো হাইলাইট করার মতো বিষয় ছিল এই সোলারটায়। বাদবাকি সিগমেন্ট সবাই আপনারা জানেন, এটা পিওর সাইন ওয়েভের আউটপুট দেয় এবং লিথিয়াম ব্যাটারি যেহেতু অনেক ফাস্ট চার্জিং, লোডশেডিংয়ে অল্প সময়ের জন্য বিদ্যুৎ আসলেও এই ব্যাটারিকে চার্জ ফুল করে রাখতে পারবে, যেটা অ্যাসিড ব্যাটারিতে পসিবল হয় না। তো আমরা আনবক্সিংয়ে যাই। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই মেশিনটিতে। ওয়ারেন্টি কার্ডের পাশাপাশি কেবল আর সোলার ইনপুট করার জন্য C4 জ্যাক, ম্যানুয়াল বই বারকোড সহ, আর এরপরে থাকতেছে মেশিনটি। 3 in 1, অর্থাৎ একটি মেশিনেই 3টি প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে ব্যাটারি আছে, এর মধ্যে ইনভার্টার রয়েছে এবং সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে। MPPT চার্জ কন্ট্রোলার, নর্মাল না। আউটপুটের জন্য আর ইনপুটের জন্য যে ইনপুট জ্যাকটা দেখতে পাচ্ছি, কম্পিউটারের যেভাবে আমরা পোর্ট লাগাই সেভাবেই থাকবে এখানে। আর সোলার ইনপুট করার জন্য এখানে থাকবে। এটা জাস্ট একটা অন অফ সুইচের মাধ্যমে অন হয়ে যায় এবং ব্যাটারি লেভেল এখানে 2টি বাল্ব জ্বলছে, অর্থাৎ প্রায় 50% চার্জ রয়েছে। ফুল চার্জ থাকলে 4টি বাল্বই জ্বলবে। তো এটাকে এখন আমরা এসিতে কানেক্ট করব। আচ্ছা, আমরা এখন প্লাগ ইন করব। আমরা লাইন করে নিচ্ছি এবং এখানে একটা ইউনিটির ক্লাব মিটার লাগানো আছে। এখানেও আলাদাভাবে ওয়াট দেখাবে মোট কত ওয়াট লোড নিচ্ছে। আচ্ছা, তাহলে যে মেশিন থেকে বের হয়ে আসলো আর এই তার বেয়ে এয়ার কন্ডিশনের সংযোগ দেওয়া আছে। আমরা এটাকে অন করলাম। ওই যে এয়ার কন্ডিশনার অন হচ্ছে, দেখাও, চাপো, এই অন হইল। আমাদের মিটারে আসো, লোড দেখাও, লোড বাড়তেছে ধীরে ধীরে। এই লোডটা ধীরে ধীরে বাড়তেছে। এই যে খুলে দেখায় 0 অ্যাম্পিয়ার। এখানে দিলাম 0.17 অ্যাম্পিয়ার। 220 দিয়ে গুণ দিলে মানে 220 ভোল্ট, এটা অ্যাকুরেট 220 ভোল্ট আউটপুট দেয়। মোটামুটি 40 ওয়াটের মতো নিচ্ছে, মাত্র 40 ওয়াট। এখন আমি করব কি, এই টেম্পারেচারটা কমাই দিব, অর্থাৎ এসির পাওয়ারটা বাড়াইতে থাকবো। এই কমাচ্ছি, 20-এর নিচে নামায় নিলাম। আচ্ছা, 19-এ থাকলো। এই অ্যাম্পিয়ারটা বাড়তেছে,
এই 1.2 1.3 আবারও খুলে দেখাচ্ছি, ক্লাম মিটার খোলা অবস্থায় 0, এই তারের অ্যাম্পিয়ারটা 1.5 1.6 ধীরে ধীরে বাড়তেছে টেম্পারেচার অনুপাতে, হ্যাঁ 1.7, এটা একটা পর্যায়ে যায় স্থির হয়ে যাবে। এখন 400 ওয়াটের একটু কম আছে, প্রায় 400 ওয়াট এখন নিচ্ছে। 1.85কে 220 দিয়ে গুণ দিলে 400 ওয়াটের কাছাকাছি হচ্ছে, স্থির হয়ে গেল। অর্থাৎ 19 পয়েন্টের দেওয়া অবস্থায় আমাদের এই ইনভার্টার 1 টনের এসিটি 400 ওয়াট লোড নিচ্ছে। আর যেহেতু আমাদের এই মেশিনটি 500 ওয়াটের, সুতরাং কোনো সমস্যা হচ্ছে না, কোনো ওভারলোড ট্রিপ করে নাই, মেশিনটি অন আছে। এখানে দেখাও, মেশিনটি অন আছে। এবং আমাদের এই মেশিন দিয়েই যে এয়ার কন্ডিশনার এসিটি চলতেছে, সুইচটাকে অফ করে দিলাম, এই অফ, এয়ার কন্ডিশনার অফ হয়ে গেল। আবার আমি সুইচটাকে অন করে দিব, এই সুইচটাকে আমি অন করে দিলাম, এই অন থাকলো, একটু পরে মেশিনের লাইন চলে যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের সিক্রেট প্ল্যান বলি যে কিভাবে মাত্র 500 ওয়াটের একটি মেশিন দিয়ে, যার আউটপুট 500 ওয়াট, 1 টনের এসি চালাতে পারবো। তো এটা জানার আগে আমরা 1 টন বলতে কি বোঝায়, ইনভার্টার এসি, নন ইনভার্টার এসি কি, এ সম্বন্ধে শর্টে একটু বুঝে আসি। আসলে টন কথাটা আসছে ওজন যেই টন, সেই টন থেকেই। আসলে আমাদের এই ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস, যেমন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, এই ধরনের ডিভাইস আসার আগে আমাদের বাসাবাড়িকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন শীতপ্রধান দেশ এবং মহাদেশ থেকে জাহাজে করে বরফ নিয়ে আসা হতো। এই বরফগুলোকেই বাসার মধ্যে রাখা হতো। তো 1 টনের একটি বরফ বা 1000 কেজি, সাধারণত এটা স্মল টন ধরা হয়, 900 পাউন্ড, 1000 পাউন্ড আর কি, বা 900 কেজির মতো একটি বরফ টুকরা, এটা 24 ঘন্টায় ধীরে ধীরে গলে যেতে থাকলে যে পরিমাণ হিট রুম থেকে অ্যাবজর্ব করে নেবে, অথবা অন্য কথায় যে পরিমাণ ঠান্ডা দিতে পারবে, এটি ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ 12,000 ইউনিটের সমান হয়। আর সহজ কথায় আমাদের আধুনিক কালে যদি আমরা চলে আসি, তাহলে ইন্টারন্যাশনাল লেখক ওয়ার্ডে যদি চিন্তা করি, একটি এয়ার কন্ডিশনার এসি 3517 ওয়ার্ডের মতো, বা রাফ 3500 ওয়ার্ডের মতো হিট রুম থেকে পাম্প করে বের করতে সক্ষম। এখন আমরা আসি এসির স্টার রেটিং নিয়ে। 1 স্টারের এসি, 2 স্টার এসি, এইরকম স্টার রেটিং হয়। স্টার এসি রেটিংয়ের চেয়ে মূল টেকনিক্যাল ভাষাটা হলো ইইআর রেটিং, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট রেশিও যেটা, বা ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি রেশিও। এই ইইআর রেটিং, এটার মাধ্যমে এসির এফিসিয়েন্সিটা কেমন এটা বোঝা যায়। যে এসির ইইআর রেটিং 1, আবারও বলি, 1 টনের এসি 3500 ওয়াট পরিমাণ হিট বা তাপ শক্তিকে রুম থেকে বের করতে সক্ষম। তো যে ধরনের এই এসির, 1 টনের এসির ইইআর রেটিং 1, সে এই 3500 ওয়াটই বিদ্যুৎ কনজিউম করবে। অর্থাৎ 3500 ওয়াট হিটকে রুম থেকে বাহির করার জন্য 3500 বা 3500 ওয়াট বিদ্যুৎ কনজিউম করবে। আর যাদের ইইআর রেটিং 2, এর মানেই না যে ডাবল, এখন অর্ধেক করবে, অর্থাৎ 1750 ওয়াট। 1750 ওয়াট ইলেকট্রিক্যাল শক্তি সে নেবে, তবে 3500 ওয়াট পরিমাণ হিট রুম থেকে সে বাহির করতে পারবে। একইভাবে আমাদের বাংলা মোটর ঢাকা হেড অফিস, দেশতলারের যে হেড অফিস, এখানে আমরা যেই এসিগুলো ইনস্টলেশন করছি, এগুলোর ইইআর রেটিং 4.02, রাফ 4 ধরতে পারি। এই 4 ইইআর রেটিংয়ের অর্থ, এ যে পরিমাণ হিট বাহিরে বের করবে, তার 4 ভাগের 1 ভাগ মাত্র বিদ্যুৎ কনজিউম করবে। অর্থাৎ 3500 ওয়াট প্রতি সেকেন্ডে 3500 জুল পরিমাণ হিট বাইরে বের করতে পারবে রুম থেকে, তবে সে প্রতি সেকেন্ডে মাত্র 850 ওয়াট বিদ্যুৎ কনজিউম করবে, বা 870 ওয়াটের মতো হয়। তো 870 ওয়াট হারে বিদ্যুৎ সে কনজিউম করবে, এটা ফুল লোডে থাকাকালীন। আবার এটি যেহেতু ইনভার্টার এসি, এটা স্টার্টিং মুহূর্তে 870 ওয়াট বা ম্যাক্সিমাম 870 ওয়াট নেবে,
যখন রুম ঠান্ডা হয়ে যাবে, এনভায়রনমেন্ট ঠান্ডা হয়ে যাবে, ধীরে ধীরে এয়ারটা কমতে থাকবে। এমনকি শুধুমাত্র 40 ওয়াট, 100 বা 240 না, শুধুমাত্র 40 ওয়াট লোডেও আমাদের এয়ার কন্ডিশনার এসিটি চলতে পারে। তো আমরা যেটা করছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে পোর্টেবল একটা মেশিন এয়ার কন্ডিশনার এসি চালাইতে পারে। যেহেতু আমাদের এটা ইনভার্টার এসি, স্টার্টিং যে সার্জ কারেন্টটা এটা থাকবে না মেশিনের উপরে। আর তাছাড়া আমরা সরাসরি বিদ্যুৎ দ্বারা আমাদের রুম অনেকক্ষণ যাবত ঠান্ডা আছে, যে কারণে যে এর যে ম্যাক্সিমাম 870 ওয়াট নেওয়ার কথা এটা নেবে না। এখন রুম ঠান্ডা হয়ে গেছে, 870-এর চেয়ে অনেক কম নেবে, যে কারণে এখন আমরা 500 ওয়াটের মেশিন দ্বারা আমাদের ইনভার্টার এসিটি চালাইতে চাচ্ছি। আপনারা বাসায় ভুলেও এই কাজটা করবেন না, মেশিন পুড়ে যাইতে পারে এবং কোম্পানি থেকেও এটার কোনো পারমিট নাই। আমরা জাস্ট দেখানোর জন্য করতেছি। আবারও বলতেছি, বাসায় নিজে নিজে এটা কখনো করবেন না। 1 টনের একটি এসির জন্য মিনিমাম 3 কিলোওয়াটের হাইব্রিড সিস্টেম লাগানো প্রয়োজন। আর এটা হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, লো ফ্রিকোয়েন্সি বা বিগ ট্রান্সফর্মার সিস্টেম কিছু মেশিন আমরা সামনের বছর আনতেছি, সেক্ষেত্রে 3 কিলো প্রয়োজন নাই। 1 টনের একটি এসি 1500 ওয়াট এই ধরনের পোর্টেবল মেশিন দিয়ে চালাইতে পারবেন।